বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর। আন্দোলনে 19 জন নিহতের ঘটনায় আরও বেড়েছে ছাত্র জনতার ক্ষোভ। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র জমা দেন মোদী সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে, এমনকি রাজনীতি থেকে অবসরের কথাও শোনা গেছে। দিল্লিতে গুঞ্জন, চাউর হচ্ছে এক খবর, চলছে ফিসফাস। তবে কি ঘটনা ঘটতে যাচ্ছে? এক কট্টরপন্থী নেতার ক্যারিয়ারের জবনিকাপাত কি খুব সন্নিকটে? ঘনিয়ে আসছে সময়। ভোটের আগে গুহায় ধ্যানে বসার রাজনৈতিক ঋষির নাটকে রাজনৈতিক ক্যারিয়ার কি তবে শেষ হতে চলল? বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার রাজনীতি থেকে অবসর নেবেন। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালের রাজপথে যে ঝড় উঠেছিল, এবার সেই ঝড়ের মেঘ জমেছে ভারতের আকাশে। যে আগুন এতদিন ছিল প্রতিবেশীর ঘরে, আজ তা ছড়িয়ে পড়েছে নিজের উঠোনে। তাই প্রশ্ন উঠছে একটাই, এই আগুনে কি পুড়বে নরেন্দ্র মোদীর অপ্রতিরোধ্য ক্ষমতার লৌহ মসনদ? হাসিনার কি অবস্থা হয়েছিল, সেম অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। কুত্তার মতো তাড়া করবে, যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তাড়া করে করে মেরেছে, দেখছেন তো? দিল্লি রাজপথে কান পাতলে এখন শোনা যাচ্ছে এক গগন বিদারী স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। আর এই স্লোগানের ধাক্কায় আক্ষরিক অর্থেই টলমল করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি। কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থের একদিন। চোরে 10 দিন চুরি করলে একদিন না একদিন অবশ্যই জনগণের হাতে ধরা পড়বে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থাও ঠিক তেমনই। দীর্ঘ বছর ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে একের পরে এক বিতর্কিত মন্তব্য, বিতর্কিত সিদ্ধান্ত এবং দুর্নীতি, অন্যায়, অপকর্ম করে ইতিমধ্যে গোটা ভারতবর্ষের সর্বস্তরের জনগণের হাতে সরাসরি ধরা পড়েছেন এই নরেন্দ্র মোদী। যে কারণেই ভারতবর্ষে মোদী বিরোধী আন্দোলনের ডাক দাবা নলের মতো ছড়িয়ে পড়েছে এবং মুসলিম, হিন্দু সহ সর্বস্তরের জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের সকলের একটাই দাবি, একটাই স্লোগান, মোদী হটাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, মোদী হটাও। যে কারণেই ককরোচ জনতার ভয়াবহ আন্দোলনের তোপের মুখে এবার চিরতরে গদি হারাতে যাচ্ছেন এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে পালিয়ে ভারতে গিয়েছেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পালিয়ে কোথায় যাবেন? তার পালানোর বিকল্প কোনো জায়গায় নেই। যে কারণে কত বড় বিপদে পড়তে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে একের পর এক পালাবদলের প্রবল ঝড়। শ্রীলঙ্কার দুর্দণ্ড প্রতাপশালী রাজাপাকসে পরিবারের পলায়ন, বাংলাদেশের ক্ষমতাধর শেখ হাসিনা সরকারের নাটকীয় পতন এবং নেপালেও পরিবর্তনের যে উত্তাল হাওয়া লেগেছিল, তার রেশ কাটতে না কাটতেই এবার বিশ্ব গণমাধ্যমে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আলোড়ন তুলেছে তা হলো, এবার কি তবে ভারতের পালা? দিল্লি রাজপথে কান পাতলে এখন শোনা যাচ্ছে এক গগন বিদারী স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। আর এই স্লোগানের ধাক্কায় আক্ষরিক অর্থেই টলমল করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মোদী সরকার নিজেদেরকে অজেয় মনে করত, আজ তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক শক্তি, যাদের নাম ককরোচ জনতা পার্টি বা তেলাপোকার দল। কেন এই অদ্ভুত নাম? কিভাবে এই তরুণরা ভারতের বুকে এক ভয়াবহ গণ অভ্যুত্থানের বীজ বপন করছে এবং কেন সাধারণ হিন্দু মুসলমান আজ দীর্ঘদিন ধরে চলে আসা ধর্মীয় বিভেদ ভুলে এই তেলাপোকাদের মিছিলে এক হয়ে পা মেলাচ্ছে? ককরোচ পার্টি কেন মোদী সরকারের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে?
এই পুরো সমীকরণটি বুঝতে হলে ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজ আমরা যে বিশ্লেষণটি করতে যাচ্ছি তা ভারতের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ পুরোপুরি বদলে দেওয়ার ইঙ্গিত দেয়। প্রথমে একটু পেছনের দিকে তাকানো যাক। আমাদের বাংলাদেশের দিকেই লক্ষ্য করুন। একটি সাধারণ এবং সম্পূর্ণ অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলন কিভাবে ছাত্র জনতার এক বিশাল ও অপ্রতিরোধ্য গণ অভ্যুত্থানে রূপ দিয়েছিল এবং টানা 15 বছর ক্ষমতায় থাকা একটি সরকারের পতন ঘটিয়েছিল, তা আজ বিশ্ব ইতিহাসের অংশ। ঠিক একই দৃশ্যপটের পুনরাবৃত্তি কি আমরা ভারতে দেখতে পাচ্ছি? পরিস্থিতি কিন্তু তেমনই এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। ভারতের জেনজি বা তরুণ প্রজন্ম আজ চরম হতাশ, ক্ষুব্ধ এবং দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক জনগোষ্ঠী। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় সীমাহীন দুর্নীতি, প্রশ্নপত্র কেনাবেচার কালোবাজারি এবং দেশের ভয়াবহ বেকারত্ব, এই ইস্যুগুলো তরুণদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। তাদের এই পুঞ্জীভূত ক্ষোভের এক অভিনব বিস্ফোরণ হিসেবে জন্ম নিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজিপি। বস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করা তরুণ অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া এই আন্দোলন প্রথমে ছিল কেবলই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ব্যঙ্গাত্মক বা মিম ভিত্তিক প্রতিবাদ, কিন্তু কে জানতো এই ডিজিটাল প্রতিবাদই একদিন মোদী সরকারের ভিত্তিমূলে চরম আঘাত হানবে। সুপ্রিম কোর্টের এক বিচারপতির তাচ্ছিল্য ভরা মন্তব্যের প্রতিবাদে বেকার ও অধিকার বঞ্চিত এই তরুণরা নিজেদের নাম দিয়েছে তেলাপোকা। কারণ তেলাপোকাকে যতবারই পায়ে পিষে মারার চেষ্টা করা হোক না কেন, তারা অলৌকিকভাবে বেঁচে ফেরে। ঠিক তেমনই ভারতের বেকার এবং নিপীড়িত তরুণদের যতই পুলিশি লাঠি চার্জ বা সিস্টেমের জাঁতাকলে দমিয়ে রাখার চেষ্টা হোক, তারা বারবার ফিরে আসবে তাদের অধিকার আদায়ের দাবিতে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে এই দলের অনুসারী ছাড়িয়ে গেছে 2 কোটিরও বেশি। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর আলোচনায়, যা ভারতের রাজনীতির মূল চালিকা শক্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত 1 দশক ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ভারতে যে রাজনীতির চর্চা করেছে তা মূলত উগ্র ধর্মীয় বিভাজনের রাজনীতি। হিন্দুত্ববাদের ধোয়া তুলে হিন্দু মুসলিমের মাঝে সংশয় ও বিভেদের অদৃশ্য দেয়াল তৈরি করে এবং ধর্মীয় আবেগকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে তারা বারবার ভোটের বৈতরণী পার হয়েছে। কিন্তু এবার সেই পুরনো অঙ্ক আর মিলছে না, কারণ ককরোচ জনতা পার্টির এই মিছিলে কোনো নির্দিষ্ট ধর্মের ট্যাগ নেই। এখানে তৃণমূল পর্যায়ের সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে। ভারতের এই তরুণ প্রজন্ম আজ রাজপথে নেমে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর ধর্মের নামে রক্তপাত, কাল্পনিক শত্রুতা, সাম্প্রদায়িক দাঙ্গা বা বিভাজনের নোংরা রাজনীতি চায় না। তারা রাম মন্দির বা মসজিদ নির্মাণের বিতর্কের চেয়ে নিজেদের কর্মসংস্থান, ফাঁস না হওয়া প্রশ্নপত্র এবং একটি মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বেশি চিন্তিত। যে উগ্র হিন্দুত্ববাদের চাদরে ঢেকে মোদী সরকার এতদিন নিজেদের পাহাড়সম ব্যর্থতাগুলোকে আড়াল করে আসছিল, ককরোচ পার্টির তরুণরা আজ সেই চাদর টেনে ছিঁড়ে ফেলেছে। বেকারত্ব, চরম মুদ্রাস্ফীতি এবং শিক্ষা ব্যবস্থার চরম অবক্ষয়, এই নগ্ন সত্যগুলো আজ সাধারণ জনতার সামনে উন্মোচিত। হিন্দু ঘরের যে বেকার ছেলেটি দিনের পর দিন চাকরির আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, সে আজ খুব ভালোভাবে বুঝতে পারছে ধর্মের নেশা তাকে দুবেলা ভাত বা একটি সম্মানজনক চাকরি দেবে না। একইভাবে মুসলিম যুবকটিও বুঝতে পারছে তাদের মূল লড়াইটা কোনোভাবেই ধর্মের নয়, বরং এই লড়াই অস্তিত্বের, এই লড়াই সিস্টেমের বিরুদ্ধে অধিকার আদায়ের। আর ঠিক এখানেই মোদী সরকারের সবচেয়ে বড় এবং কৌশলগত পরাজয় ঘটতে যাচ্ছে। হিন্দু মুসলিমের এই অভূতপূর্ব ঐক্য এবং তরুণ প্রজন্মের এই মগজ ধোলাই মুক্ত অবস্থান দেখে নরেন্দ্র মোদীর মতো একজন ঝানু রাজনীতিবিদের কলিজা কেঁপে ওঠাই স্বাভাবিক। কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থা, পরিণতি কিন্তু ঠিক তেমনই হতে যাচ্ছে। কারণ এই নরেন্দ্র মোদী দীর্ঘ বছর ক্ষমতায় থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করে একের পরে এক মুসলিমদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সিদ্ধান্ত, এমনকি তাদের উপর হামলা, নির্যাতন এবং তাদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করেছেন এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের সাথে তিনি দুর্নীতি, অন্যায়, অপকর্ম একের পরে এক করেই যাচ্ছেন। শুধু বাংলাদেশের মানুষের সাথে নয়, বরং নিজের দলের যেই সমস্ত নেতা কর্মীরা এবং যেই সমস্ত সাধারণ জনগণ রয়েছে, তাদের পিঠ এবার দেওয়ালে ঠেকে গিয়েছে।
যে কারণে তারা বাধ্য হয়ে এবার রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের সকলের দাবি দেশ বাঁচাও, মোদি হটাও, মোদি হটাও, দেশ বাঁচাও। কারণ এই ভারতবর্ষকে বাঁচাতে হলে মোদিকে হটাতে হবে। মোদি একজন হিন্দুত্ববাদী বিজেপি নেতা এবং তিনি ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন এবং একজন চোর আর একজন চোরকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে, এটাই যে কারণেই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তিনি ভোট চুরির মাধ্যমে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে, ট্যাম্পারিংয়ের মাধ্যমে তাকে ক্ষমতায় বসিয়েছে। আপনারা সকলেই জানেন হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতা তার হাতের নাগালে পাওয়া মাত্রই তিনি গোটা ভারতবর্ষের মধ্যে একটা উত্তপ্ত অবস্থা সৃষ্টি করেছেন। কারণ তিনি ক্ষমতা আসা মাত্রই হিন্দু এবং মুসলমানের মধ্যে দূরত্ব তৈরি করে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি করেছেন। মুসলমানদেরকে নিয়ে, তাদের ধর্ম নিয়ে, তাদের নামাজ নিয়ে, তাদের কোরবানি নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে আসছেন। মুসলমানদেরকে টাইট দিতে গিয়ে, তাদেরকে শেষ করতে গিয়ে ইতিমধ্যে কিন্তু চিরতরই শেষ হতে যাচ্ছে এই নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী। মুসলমানদেরকে টাইট দিতে গিয়ে কিন্তু বিপদের সম্মুখীন হয়েছেন হিন্দু ব্যবসায়ীরা। তাদের অবস্থা এবং তাদের পরিণতি যে কতটা ভয়াবহ হয়েছে তা তারাই কিন্তু গণমাধ্যমে জানিয়েছেন এবং তারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। কিন্তু শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে কী করলো? নিজের দলের যারা ভোটাররা রয়েছেন তাদেরই পেটে লাথি মেরেছেন এবং তাদের ব্যবসা চিরতরে বন্ধ করে দিয়েছেন। যে কারণেই গরিব অসহায় ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার ঋণ তারা পরিশোধ করতে না পেরে নিজেকে নিজে শেষ করে দেওয়ার চিন্তা, গবেষণাও তারা করেছেন। দর্শক, এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেই ডাক, যেই আন্দোলন, যেই বিক্ষোভ শুরু হয়েছে তাতে করে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই মোদীর গদি নড়বড় হয়ে যেতে পারে, চিরতরে ক্ষমতা হারাতে পারেন এবং ক্ষমতা থেকে ছিটকে পড়তে পারেন এই নরেন্দ্র মোদী। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।